Hello everybody, welcome to the way of solution. জানুয়ারি মাস 2026-এর লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি মাসের 31 জানুয়ারি আজ পুরো এক মাস ধরে তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স চর্চার ক্লাস নিয়ে এসেছি এবং পরবর্তীতেও নিয়ে আসবো। তোমরা প্রতিদিন ক্লাসগুলো দেখছো যারা, সকলের জন্য দুর্দান্ত কিছু জিকে প্রশ্ন উত্তর এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করছি আমরা এই পর্বে। তো অবশ্যই প্রতিদিনের ক্লাসটিতে সকলে যুক্ত হবে, প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে। ফেব্রুয়ারিতেও এরকম রেগুলার তোমাদের জন্য প্রতিনিয়ত প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমি নিয়ে আসবো এবং সাথে সাথে জিকে প্রশ্ন উত্তর। চলো আজকের আমরা পর্ব শুরু করি। তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের TWS একাডেমি অ্যাপ চাকরি পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য ডাউনলোড করে ফেলো আজই তোমার ফোনে। TWS একাডেমি অ্যাপ যদি থাকে তাহলে কিন্তু তুমি সেখানে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে অথবা বিভিন্ন ফিচার্স সেখান থেকে তোমরা পেতে পারো। অলরাইট, চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স দেখি। 2025 সালের উইলি রিসার্চ হিরোস প্রাইজ কে জিতেছেন? দু সালে উইলি রিসার্চ হিরোস প্রাইজ জিতেছেন যিনি, তিনি হলেন ডক্টর চন্দ্রকান্ত লাহারিয়া। চন্দ্রকান্ত লাহারিয়া ফর্মার স্টাফ মেম্বার অফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রাক্তন একজন সদস্য। হ্যাজ বিন ওন দ্য উইলি রিসার্চ হিরোস প্রাইজ 2025। তো 2025 সালে তাকে উইলি রিসার্চ হিরোস প্রাইজে সম্মানিত করা হয়েছে। সম্প্রতি কোন দুটি আইনে অধীনে ইউনিফর্ম কনসেন্ট গাইডলাইন্স সংশোধন করা হয়েছে? বলো, সম্প্রতি কোন দুটি আইনের অধীনে ইউনিফর্ম কনসেন্ট গাইডলাইন্স সংশোধন করা হয়েছে? বায়ু ও জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন। অপশন বি ইজ রাইট অ্যান্সার। গভর্নমেন্ট অ্যামেন্ডেস ইউনিফর্ম কনসেন্ট গাইডলাইন্স আন্ডার এয়ার অ্যান্ড ওয়াটার অ্যাক্টস। দেখি এই অ্যাক্টসের মাধ্যমে কি কি বলা হয়েছে। অনুমোদন সহজতর করতে, বিলম্ব কমাতে এবং পরিবেশগত সম্মতি জোরদার করতে সরকার বায়ু ও জল আইনের অধীনে অভিন্ন সম্মতি নির্দেশিকা সংশোধন করেছে। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে যে এই পদক্ষেপের লক্ষ্য পদ্ধতিগত বিলম্ব কমানো ও পরিবেশগত শাসন জোরদার করা। এতে আরও বলা হয়েছে যে সংশোধনীগুলি পরিবেশগত সুরক্ষা বজায় রেখে দ্রুত, স্বচ্ছ ও আরও দক্ষ অনুমোদন প্রক্রিয়া নিশ্চিত করে। এই সংশোধনীগুলির রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ও দূষণ নিয়ন্ত্রণ কমিটিগুলোকে সম্মতির আবেদন প্রক্রিয়াকরণ এবং পরিদর্শন পরিচালনার সহায়তা করে। তদুপরি এই সংশোধনীগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে 5 থেকে 25 বছরের জন্য এককালীন সম্মতি পরিচালনা ফি নির্ধারণের অনুমতি দেয়, যা পুনরাবৃত্তিমূলক ফি আদায় এবং প্রশাসনিক প্রক্রিয়াকরণ হ্রাস করে। ইতিমধ্যে বিজ্ঞপ্তিকৃত শিল্পাঞ্চল বা এলাকায় অবস্থিত ক্ষুদ্র উদ্যোগের জন্য বিশেষ বিধান চালু করা হয়েছে। সো এই অ্যামেন্ডমেন্টের মধ্যে এই বিশেষ বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে। নেক্সট, 2025 সালের বা 2025-26 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ পূর্বাভাস দেয়া হয়েছে? দু 2025-26 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হারের কত শতাংশ পূর্বাভাস দেওয়া হয়েছে? সেটি হচ্ছে 7.4%, 7.4%। FM ফাইন্যান্স মিনিস্টার সীতারামন টেবলস ইকোনমিক সার্ভে 2026 ইন পার্লামেন্ট। তো আমাদের ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2026-এর ইকোনমি সার্ভে বা অর্থনৈতিক সমীক্ষা পার্লামেন্টে পেশ করেছেন বা উপস্থাপন করেছেন। ইকোনমিক সার্ভে 2025-26 টেবলড ইন্ডিয়াস রিয়েল জিডিপি গ্রোথ প্রজেক্টেড অ্যাট 7.4%। তো এই ইকোনমিক সার্ভে অনুসারে কিন্তু ইন্ডিয়াস যে রিয়েল জিডিপি গ্রোথ, ভারতের যে প্রকৃত জিডিপি গ্রোথ, সেটা প্রজেক্ট করা হয়েছে কত? অনুমান করা হয়েছে 7.4%। এই বছরের সমীক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে,
যেমন জিডিপি প্রবৃদ্ধি ভারতের 7.4% বৃদ্ধির পূর্বাভাস মূলত অভ্যন্তরীণ চাহিদা এবং শক্তিশালী বিনিয়োগের কারণে সম্ভব হয়েছে। ম্যানুফ্যাকচারিং এবং পিএলআই প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমের সাফল্যের ফলে ভারতের উৎপাদন খাতে জোয়ার এসেছে, বিশেষ করে স্মার্টফোন ও ওষুধ শিল্পে, যেটার উপর থেকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স আমি অলরেডি আগে করে ফেলেছি। কৃষি ও গ্রামীণ উন্নয়ন, কৃষি খাতে 3.5% থেকে 4% বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। ড্রোনের ব্যবহার এবং জৈব চাষের বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে এই বছরের সমীক্ষায়। মূলধন ব্যয় বা ক্যাপেক্স, ভারত সরকার বা সরকার পরিকাঠামো উন্নয়নে, রাস্তা, রেল, বন্দরে প্রভৃতি যে পরিকাঠামোগুলো আছে সেখানে উন্নয়নের জন্য বিনিয়োগ বাড়াচ্ছে, যা দীর্ঘমেয়াদী কর্মসংস্থান সৃষ্টিতে সাহায্য করবে বা করছে। সবুজ অর্থনীতি বা গ্রিন ইকোনমি, ভারত 2070 সালের মধ্যে নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনের দিকে দ্রুত এগোচ্ছে, মানে নেট জিরো যে কার্বন নির্গমন সেটার ক্ষেত্রে কিন্তু নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনের দিকে ভারত দ্রুত এগোচ্ছে। সৌর ও বায়ু শক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই বছরের যে আমাদের সমীক্ষা, সেই সমীক্ষায় এই 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে। তো এগুলো একটু ভালো করে জেনে রাখতে হবে, যেটা আপকামিং আমাদের পরীক্ষায় যে কোনোভাবে এখান থেকে দুটো একটা প্রশ্ন কিন্তু তুলে দিতে পারে, ইকোনমিক্সের উপর থেকে বা অর্থনীতির উপর থেকে, এই ধরনের কিন্তু প্রশ্ন হয়ে থাকে। অলরাইট, তো নেক্সট আমরা পরের কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখব। 2026 সালের জানুয়ারিতে কে নতুন আধার অ্যাপ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছেন? নতুন আধার অ্যাপ লঞ্চ করেছেন একজন ব্যক্তি, কে তিনি? অশ্বিনী বৈষ্ণব, জিতিন প্রসাদ, এস কৃষ্ণন এবং নীলকণ্ঠ মিশ্র। একজন ইউনিয়ন মিনিস্টার যার নাম জিতিন প্রসাদ, তিনি রিসেন্টলি আধার অ্যাপ লঞ্চ করেছেন আনুষ্ঠানিকভাবে। মিনিস্টার ফর স্টেট অফ ইলেকট্রনিক্স and Information Technology Jitin Prasad launched the Aadhaar app in New Delhi today. তো তিনি ভারতের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রির দায়িত্বে আছেন এবং তিনি রিসেন্টলি আধার অ্যাপ লঞ্চ করেছেন অন দ্য ওকেশন অফ দ্য ইউনিয়ন আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ডে। তো ভারতের ইউনিয়ন আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ডেতে এটা লঞ্চ করা হয়েছে দিল্লিতে। রিসেন্টলি জিতিন প্রসাদ লঞ্চ করেছেন এটা। 2026 সালের জানুয়ারিতে শক্তির সংবাদ শীর্ষক বৈঠকটি কোন সংস্থা আয়োজন করেছে? সালের জানুয়ারিতে শক্তি সংবাদ শীর্ষক বৈঠকটি আয়োজন করেছে কারা? অ্যান্সার হচ্ছে জাতীয় মহিলা কমিশন, NCW, ন্যাশনাল কমিশন ফর ওমেন, টু হোস্ট শক্তি সংবাদ উইথ স্টেট ওমেন্স কমিশন ইন দিল্লি। তো দিল্লিতে ভারতের যে জাতীয় মহিলা কমিশন আছে সেটা রাজ্য মহিলা কমিশনের সাথে এই শক্তি সংবাদ বলে বৈঠকটি আয়োজন করতে চলেছে বা করছে। The National Commission for Women বা NCW is a statutory body in India established in January 1992. এটা ভারতের একটা সংবিধিবদ্ধ সংস্থা। ভারতের যে জাতীয় মহিলা কমিশন আছে সেটি 1992 সালে স্থাপিত হয়েছিল আন্ডার দ্য ন্যাশনাল কমিশন ফর ওমেন অ্যাক্ট, অর্থাৎ জাতীয় মহিলা কমিশন আইনের আন্ডারে এটা প্রতিষ্ঠিত হয়, যেটা পাস হয়েছিল 1990 সালে। আইনটা আসে 1990-এ, সেটাকে 1992-এ গিয়ে সেটার উপর থেকে একটা কমিশন বানানো হয়েছিল, যেটাকে বর্তমানে আমরা বলি ন্যাশনাল কমিশন ফর ওমেন। ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা FTA, কোন ক্ষেত্রটিতে বিনিয়োগের জোয়ার আনবে? ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়ন রিসেন্টলি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বলা হচ্ছে ভারতীয় যে স্টার্টআপ আছে সেই স্টার্টআপের ক্ষেত্রে বিনিয়োগের জোয়ার আসবে বলে বর্ণনা করা হয়েছে বা বিনিয়োগের জোয়ার আসবে বলা হয়েছে। কে বলেছেন? PM নরেন্দ্র মোদি। PM Modi says India EU free trade deal will boost funding for Indian startup and lift creative economy। তো ভারতের যে সৃজনশীল ইকোনমি সেটাকে এটা বুস্ট করবে এবং ভারতের যে ইন্ডিয়ান স্টার্টআপগুলো আছে সেটার যে ফান্ডিং বিনিয়োগ সেখানেও কিন্তু বুস্ট আসবে। কে বলেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন এই ইন্ডিয়া EU ফ্রি ট্রেড ডিল সম্বন্ধে। সম্প্রতি ভারত
কোন আন্তর্জাতিক সংস্থার সাথে তার প্রথম নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব শুরু করেছে? ভারত একটি আন্তর্জাতিক সংস্থার সাথে প্রথম নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব শুরু করেছে। সেই সংস্থাটির নাম কি? সেই সংস্থাটি ইউরোপীয় ইউনিয়ন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, নাকি এসসিও, আর আফ্রিকান ইউনিয়ন বা এইউ। এর ভিতরে কোন সংস্থার সাথে রিসেন্টলি নিরাপত্তা এবং প্রতিরক্ষা অংশীদারিত্ব শুরু করেছে ভারত? সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইন্ডিয়া অ্যান্ড ইউ লঞ্চ ফার্স্ট সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স পার্টনারশিপ এইমড গ্লোবাল স্ট্র্যাটেজিক শিফট। তো গ্লোবাল যে পাওয়ার শিফটিং চলছে, স্ট্র্যাটেজিক শিফটিং যেটা চলছে পুরো বিশ্বের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কৌশলগত পরিবর্তন পুরো বিশ্ব জুড়ে কিন্তু চলছে, সেইটাকে খেয়ালে রেখেই বা তার মাঝখানেই কিন্তু ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়ন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্ব চালু করেছে রিসেন্টলি। নেক্সট পরেরটা হচ্ছে কি, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স GII 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক কত? চলো উত্তর করো এটার। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারতের বর্তমান র্যাঙ্ক হচ্ছে 38। রিসেন্টলি এটা প্রকাশিত হয়েছে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, সেখানে ভারত 38 র্যাঙ্ক করেছে 2025-এর ইন্ডেক্সে। শোস স্ট্রং প্রোগ্রেস ইকোনমিক সার্ভে। তো ভারতের ইকোনমিক সার্ভে অনুসারে ভারতের যে অর্থনৈতিক সমীক্ষা, সেখানে জোরালো কিন্তু অগ্রগতি বা স্ট্রং প্রোগ্রেস কিন্তু দেখা গেছে রিসেন্টলি গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সের মাধ্যমে, সেটাই সামনে এসেছে। অর্থনৈতিক সমীক্ষা 2025-2026 অনুসারে ভারতের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন সংস্থার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল? 2025-26-এর যে অর্থনৈতিক সমীক্ষা রিসেন্টলি আমি বললাম, সেটা হচ্ছে নির্মলা সীতারামন রিসেন্টলি সংসদে পেশ করেছেন অর্থনৈতিক সমীক্ষা। সেই অর্থনৈতিক সমীক্ষা অনুসারে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন নিয়ন্ত্রণে যে সংস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আগের বছরে, সেটা হচ্ছে RBI, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। একটু দেখি, অর্থনৈতিক সমীক্ষায় RBI এর পদক্ষেপের 3টি প্রধান দিকের উপরে জোর দেওয়া হয়েছে। এখানে 3টি গুরুত্বপূর্ণ প্রধান দিক সম্পর্কে বলা হয়েছে, কিন্তু আমি এখানে 4টে বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমে সক্রিয় তারল্য ব্যবস্থাপনা অর্থাৎ লিকুইডিটি ম্যানেজমেন্ট। বাজারে অর্থের যোগান এমনভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে যাতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে, আবার শিল্পক্ষেত্রের জন্য ঋণের অভাব না হয়। তো এটা কারা করেছে লিকুইডিটি ম্যানেজমেন্ট? সেটা হচ্ছে RBI করেছে। কিভাবে করেছে? মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা ইনফ্লেশনের টার্গেটিং করা হচ্ছে। সমীক্ষা অনুযায়ী RBI সুনিশ্চিত মুদ্রানীতির কারণে ভারতের খুচরা মুদ্রাস্ফীতি 4.5% কাছাকাছি রাখা সম্ভব হয়েছে, যেখানে বিশ্বের অনেক উন্নত দেশ মুদ্রাস্ফীতির ধাক্কায় হিমশিম খাচ্ছে। তো ভারত এটা মেনটেন করতে পেরেছে, মোটামুটি 4.5%-এর কাছাকাছি লাস্ট ইয়ার মুদ্রাস্ফীতি হয়েছিল। ঠিক আছে, এটাও যে খুবই কম তা নয়, যথেষ্ট বেশি। 4.5% বা 4.5% ভারতের মতো দেশে ইনফ্লেশন মানে অনেক বিষয়। ঠিক আছে, ভারতে যেখানে প্রতিটা যদি দেখি হাউস হোল্ডের গড় ইনকাম 200 থেকে 300 টাকা এখনো পর্যন্ত আছে অনেক অনেক জায়গাতে, সেখানে 4-5% বা 4.5% ইনফ্লেশন মানে অনেক কিছু। আচ্ছা, স্থিতিস্থাপক ব্যাংকিং খাত। ভারতের বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যালেন্স শিট এখন গত 1 দশকের মধ্যে সবচেয়ে মজবুত অবস্থায় রয়েছে। তাদের গ্রস NPA বা GNPA অনুপাত রেকর্ড নিচে নেমে এসেছে। ফিনটেক ও ডিজিটাল লেনদেন, ডিজিটাল পেমেন্ট বা UPI এর প্রসারের ফলে আর্থিক অন্তর্ভুক্তিকরণ বেড়েছে, যা অর্থনীতির ভিত শক্ত করেছে। তো বলা হচ্ছে কি, UPI যত তোমার হচ্ছে প্রসার পাচ্ছে, ততই আর্থিক অন্তর্ভুক্তিকরণ, মানুষ গ্রামীণ লেভেলের মানুষ কিন্তু ডিজিটালাইজ হচ্ছে, বা তারা আর্থিক যে অন্তর্ভুক্তিকরণ, তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলছে, আর্থিক নীতির মধ্যে আসছে। তো অর্থনীতির ভিত এতে আরও কিন্তু শক্ত হচ্ছে। তো অর্থনৈতিক সমীক্ষায় RBI এর পদক্ষেপ যদি আমরা দেখি, এইগুলো ছিল প্রধান কিছু পদক্ষেপ। অ্যান্ড আমরা নেক্সট
কারেন্ট অ্যাফেয়ার্স, 9টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এবারে আমরা কিছু অন্যান্য প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব। চলো, আজকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিতরে যেহেতু ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স ছিল অনেকগুলো, কিছু ডিটেলস প্রোভাইড করলাম। ডিটেলসগুলো একটু সকলে পড়ে নেবে। TWS একাডেমি যে আমাদের অ্যাপ, সেখানে এএনএম জিএনএম 2026 এর ব্যাচ লঞ্চ হয়েছে। যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই অ্যাডমিশন নিতে পারো। সমস্ত টিচাররা তোমাদের সেখানে ক্লাস করাচ্ছেন। ক্লাস শুরু হবে কয়েকদিনের মধ্যে। এএনএম জিএনএম যারা একদমই সবে সবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা প্ল্যাটফর্ম তোমাদের কম্পিটিটিভ এক্সামের জার্নি শুরু করার জন্য। ওকে, তো এএনএম জিএনএম অবশ্যই যারা একটু সায়েন্সে ভালো, যারা সায়েন্সে ভালো না তারাও বলবো অবশ্যই এএনএম জিএনএম ব্যাচে অ্যাডমিশন নাও। পুরো প্রিপারেশন সেখানে তোমাদের প্রোভাইড করা হবে আমাদের টিচারদের দ্বারা। আর এছাড়া অন্যান্য ব্যাচে অ্যাডমিশন নিতে চাইলে নিতে পারো। অন্যান্য বিভিন্ন ব্যাচ চলে যেগুলো আমি প্রতিদিন তোমাদের ক্লাসে দেখাই। মরুভূমিতে মরীচিকা। চলো আজকের আমাদের জিকে প্রশ্ন উত্তরে কি কি আছে দেখি। জিকে জিএস পার্টের ভিতরে আমি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। প্রথম প্রশ্নে বলা হচ্ছে কি, প্রথম প্রশ্ন অনুযায়ী বলা হচ্ছে মরুভূমিতে মরীচিকা সৃষ্টির কারণ আলোর কোন ধর্ম? মরুভূমিতে মরীচিকা সৃষ্টির কারণ আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণেই মরীচিকা দেখা যায়। মরীচিকা ইজ এ ইলিউশন, এক ধরনের ইলিউশন যেটা মরুভূমিতে দেখতে পাওয়া যায়। দ্বীপ অঞ্চল সহ ভারতের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য কত? ভারতের যে উপকূল রেখা আছে, কোস্ট লাইন আছে, কোস্ট লাইন অনুসারে যদি দেখি, কোস্ট লাইনে আমাদের ভারতের 9টি রাজ্য আছে। হ্যাঁ, 9টি রাজ্য আছে এবং কিছু কেন্দ্রশাসিত অঞ্চল যেমন দাদরা নগর হাভেলি, দমনদিউ, পুদুচেরি, লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই সবগুলো মিলে ভারতের টোটাল যদি টেরিটরি দেখি, টোটাল টেরিটরির উপকূল রেখা দৈর্ঘ্য রিসেন্টলি এটা বেড়েছে। কত হয়েছে? 11,098.81 কিলোমিটার, অর্থাৎ 11,098.81 কিমি। এটা হচ্ছে ভারতের টোটাল উপকূল রেখা। কোনটি ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম? ভারতবর্ষের লংগেস্ট দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? সেটি হচ্ছে হুবলি, কর্ণাটক রাজ্যে অবস্থিত আছে। কর্ণাটকের হুবলি রেলওয়ে প্ল্যাটফর্ম ইজ এ লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম। পুরো ওয়ার্ল্ডের মধ্যে, কিন্তু এটা শুধু ভারত নয়, পুরো ওয়ার্ল্ডেরও লংগেস্ট একটা প্ল্যাটফর্ম হচ্ছে হুবলি। এটা দৈর্ঘ্য কতটা? এর মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার। প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ একটা প্ল্যাটফর্ম। বিখ্যাত তবলাবাদক জাকির হোসেন নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন? দেখো, ঘরানা যদি আমরা দেখি, বাদ্যযন্ত্রের ঘরানা বিশেষ করে তবলা বাদ্যযন্ত্রেরই সাধারণত ঘরানা হয়ে থাকে। তো তবলা বাদ্যযন্ত্র বাদক হচ্ছে জাকির হোসেন। ইনি 2024 সালে প্রয়াত হয়েছিলেন। বিখ্যাত ভারতের একজন সঙ্গীতজ্ঞ। ভারতের প্রথম সারির বেশ কয়েকটা পদ্ম পুরস্কার যেমন পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এগুলো জাকির হোসেনকে দেওয়া হয়েছিল। 2023-এ পদ্মবিভূষণ পেয়েছিলেন লাস্ট। তো এই যে জাকির হোসেন, এই জাকির হোসেন তিনি কোন ঘরানার অন্তর্গত ছিলেন? সেটা হচ্ছে পাঞ্জাব ঘরানার অন্তর্গত ছিলেন। এবার দেখো, জাকির হোসেন তিনি কিন্তু গ্রামি অ্যাওয়ার্ডও জিতেছিলেন। হ্যাঁ, তিনি গ্রামি অ্যাওয়ার্ড জেতেন, জানো, গ্রামি পুরস্কার। এই গ্রামি পুরস্কার জয়ীদের মধ্যে বেশ কয়েকজন গ্রামি পুরস্কার জিতেছে। হ্যাঁ, পণ্ডিত রবিশঙ্কর, জাকির হোসেনদের মধ্যে জাকির হোসেন কিন্তু ওয়ান অফ দ্য হাইয়েস্ট একজন গ্রামি অ্যাওয়ার্ড জয়ী ভারতীয়দের মধ্যে। সো তিনি গ্রামি অ্যাওয়ার্ডে 9 বার মনোনীত হন। কতবার মনোনীত হন? তিনি গ্রামি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন 9 বার। আর গ্রামি অ্যাওয়ার্ড জিতেছেন কতবার? জয়ী হয়েছেন কতবার? জয়ী হয়েছেন 4 টাইম। 4 বার জয়ী হয়েছেন গ্রামি অ্যাওয়ার্ড। বুঝেছো, 4 বারটা কম নয়, কিন্তু 4 বার গ্রামি পুরস্কার জিতেছে। সেই 4 বার গ্রামি জয়ী উস্তাদ জাকির হোসেন, তার মধ্যে লাস্ট তিনি গ্রামি অ্যাওয়ার্ড জিতেছেন 2024-এ। 2024-এ একটা অ্যালবাম বার হয়েছিল তার, দিস মোমেন্ট বলে, ঠিক আছে, দিস মোমেন্ট। সেই দিস মোমেন্ট অ্যালবামের জন্য তিনি জিতেছিলেন গ্রামি অ্যাওয়ার্ড লাস্ট 2024-এ। নেক্সট আমরা পরেরটাতে আসবো। মালওয়া মালভূমি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? মালভূমি বা মালওয়া প্লাটু আমাদের ভারতের কোন রিজনটাতে অবস্থিত আছে? মালওয়া মালভূমি অবস্থিত আছে মধ্যপ্রদেশ রাজ্যে বা ভারতের মধ্য ভারত অঞ্চলে। আমরা দেখব মালওয়া মালভূমি আছে।
1857 সালে পলাশির যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? পলাশির যুদ্ধ হিস্টোরিক্যাল একটা যুদ্ধ। পলাশির যুদ্ধটাকে আমরা খুব হিস্টোরিক্যাল একটা যুদ্ধ হিসাবে দেখব, কারণ এই যুদ্ধটা কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে বা কোম্পানির শাসনকে উন্মুক্ত করে দিয়েছিল। পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়? গতদিনে বলেছি, একদিকে ছিল নবাব সিরাজ, নবাব সিরাজউদ্দৌলা, ও আরেক দিকে ছিল ইংরেজ। তো নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের মধ্যে পলাশির যুদ্ধ হয়। পলাশির যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় আলমগীর। দ্বিতীয় আলমগীর। চলো পরেরটা, দ্য লাইট অফ এশিয়া বই কে লিখেছেন? দ্য লাইট অফ এশিয়া শীর্ষক এই বিখ্যাত বইটি লিখেছেন এডউইন আর্নাল্ড। চলো তোমরা আরেকটা জিনিস কমেন্ট করে বলে ফেলো, এই লাইট অফ এশিয়া কাকে বলা হয়? বলো, লাইট অফ এশিয়া কাকে বলা হয়? মনে রাখবে, লাইট অফ এশিয়া বলা হয়ে থাকে যে ব্যক্তিকে, তিনি হলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া বলা হয়ে থাকে। তার উপরেই বইটা লিখেছিলেন এডউইন আর্নাল্ড, একজন ব্রিটিশ ব্যক্তি। আচ্ছা, এটা একটা বই নয়, অ্যাকচুয়ালি বই, কিন্তু এটা একটা কবিতার সংকলন বই। এটা কোনো উপন্যাস বা কোনো তোমার হচ্ছে জীবনীমূলক বই না, এটা একটা আমরা বলতে পারি কবিতা সংকলন। চলো তারপরের প্রশ্ন দেখি, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভা ও রাজ্য বিধানসভা থেকে অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত সদস্যদের পদটি বিলুপ্ত করা হয়েছে? এটা একটা খুব দারুণ প্রশ্ন। অ্যাংলো ইন্ডিয়ান, আমাদের ভারতবর্ষে লোকসভাতে যদি দেখি, আগে না 552 জন সদস্য থাকতে পারতো। হ্যাঁ, লোকসভার আগের ক্যাপাসিটি কত ছিল? 552। বর্তমানে লোকসভায় সদস্য থাকতে পারে, লোকসভায় 550টা সদস্য থাকতে পারে। তো এখানে দুজন করে ওই যে অ্যাংলো ইন্ডিয়ান মনোনীত হতো, হ্যাঁ, সেই অ্যাংলো ইন্ডিয়ানটা বাদ দেয়া হয়েছে। তাহলে অ্যাংলো ইন্ডিয়ান দুজন থাকতো, যাদেরকে এই দুজন অ্যাংলো ইন্ডিয়ান বা ইঙ্গো ভারতীয়, তাদেরকে রাষ্ট্রপতি মনোনীত করত। রাষ্ট্রপতি মনোনীত করত, যেমন রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জনকে মনোনীত করতে পারে, তেমন রাষ্ট্রপতি মনোনীত করতো কতজনকে? দুজনকে, অ্যাংলো ইন্ডিয়ানকে। তো এই পদটা অ্যাকচুয়ালি বাদ দেওয়া হয়েছে 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এই দুজন আর এখন মনোনীত হয় না। বর্তমানে মনোনীত কেউই হয় না লোকসভায়, সবাই নির্বাচিত থাকে, ঠিক আছে, লোকসভায়। তো এই আইনটা এসেছিল 2019 সালে। 2019 সালে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, 104th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইন 2019। তো তখন কিন্তু এটা পাস হয়েছিল। সাবমেরিনের প্রধান কোন সরঞ্জাম ব্যবহার করা হয় জলের নিচ থেকে উপরের দৃশ্য দেখার জন্য? সাবমেরিন জলের নিচে থাকে, আমরা জানি। এখন সাবমেরিনে মনে করো কোনো ব্যক্তি আছেন, হ্যাঁ, সাবমেরিনে বিশেষ করে সাবমেরিনগুলো সেনাবাহিনীর ব্যক্তিরাই ইউজ করে থাকে। তো কোনো একজন আমাদের নৌসেনার ব্যক্তি বা কোনো কমান্ডো সাবমেরিনে আছেন, হ্যাঁ, তো তারা মনে করো সমুদ্রের নিচ থেকে সমুদ্রের উপরের কোনো বস্তুকে দেখবে। তো দেখার জন্য একটা যন্ত্রের ব্যবহার করা হয়ে থাকে। এই যন্ত্রটা অনেকটা এই রকম টাইপের দেখতে, এই রকম টাইপের। তো এই যন্ত্রে কিসের ব্যবহার করা হয় বা এই যন্ত্রটাকে কি বলা হয়? এই যন্ত্রটাকে বলা হয়ে থাকে পেরিস্কোপ। পেরিস্কোপের মাধ্যমে সাবমেরিনের থেকে উপরের বস্তু দেখতে পাওয়া যায় আর কি। তো পেরিস্কোপ ইজ রাইট অ্যান্সার। নিচের কোনটি সাধারণ লবণের উৎস? এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে, কমেন্ট বক্সে অবশ্যই সকলে এটা জানাবে। বিখ্যাত রহস্যময় ত্রিমূর্তি সদাশিব ভাস্কর্যটি কোথায় অবস্থিত? ত্রিমূর্তি সদাশিব ভাস্কর্য, এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অবস্থিত আছে। ওকে, তো এখানে কোনগুলি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? অজন্তা, ইলোরা, এলিফেন্টা গুহা, তিনটেই হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এর ভিতরে যদি আমরা দেখি, ত্রিমূর্তি সদাশিব
ভাস্কর্য এটা অবস্থিত আছে এলিফ্যান্টা গুহাতে, যেটা মহারাষ্ট্রে আছে। এলিফ্যান্টা গুহা এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছিল 1987, 1987 ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল এই এলিফ্যান্টা গুহাটা। অজন্তা গুহা 1983-তে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়, আর ইরোলা গুহা এটাও 1983-তে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়। তো অজন্তা গুহা, ইলোরা গুহা এবং এলিফ্যান্টা গুহা তিনটেই অবস্থিত আছে কোথায়? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে অবস্থিত আছে। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে এনটিপিসি মানে রেলওয়ে এনটিপিসির একটা পিআইকিউ প্রশ্ন। হ্যাঁ, এনটিপিসির একটা পিআইকিউ। মহাভারতের ফার্সি অনুবাদ যা 16তম শতাব্দীতে হয়েছিল তাকে ড্যাশ বলা হয়। মহাভারত এটার ফার্সি অনুবাদ কখন হয়েছিল? 16 শতাব্দীতে, মানে আকবরের রাজত্বকালে ফার্সিতে অনুবাদটা হয়। আকবরের রাজত্বকালে এই অনুবাদটা হয়েছিল। ঠিক আছে, তো আকবরের রাজত্বকালে যেই অনুবাদটা হয়েছিল মহাভারত ফার্সিতে অনুবাদ, এটার ফার্সি নাম হচ্ছে রাজমানামা, ফার্সি নাম। এটার অনুবাদক কে ছিল? অনুবাদকের থেকে দুটো নাম খুব ইম্পর্টেন্ট ভাবে মনে রাখবে, একটা হচ্ছে আব্দুল কাদির বাদাউনি, আব্দুল কাদির বাদাউনি, এবং আরেকটা হচ্ছে আবুল ফৈজি। আমি এখানে শুধু ফৈজি লিখছি। হ্যাঁ, ফৈজি আকবরের নবরত্নের একজন ছিলেন ফৈজি, তো ফৈজি অনুবাদ করেছিলেন। তো এই দুজনের নাম আসে অনুবাদকের মধ্যে, খুব উল্লেখযোগ্য নাম, রাজমানামা বা যেটাকে আমরা মহাভারত বলছি। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন? অধ্যাদেশ বা অর্ডিন্যান্স। অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন কে? রাষ্ট্রপতি জারি করতে পারেন। এই রাষ্ট্রপতির অর্ডিন্যান্সের বা অধ্যাদেশের আর্টিকেল কোনটা? তার অর্ডিন্যান্স এবং অধ্যাদেশের আর্টিকেল 1 to 3, 123 ধারা, 123 নম্বর আর্টিকেল। কোন হরমোন উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন হয়? খুবই ইজি একটা প্রশ্নের মধ্যে পড়ছে এটা, আমরা অনেকবার প্র্যাকটিস করেছি এটা। উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা থেকে যে হরমোন উৎপন্ন লাভ করে সেটার নাম হচ্ছে অক্সিন হরমোন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? নেক্সট পরেরটা, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, এই বিখ্যাত উক্তিটি কোন দার্শনিকের? বলো। আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, আমি মনে করি তাই আমি এখানে আছি, তাই তো? দেয়ারফর আই অ্যাম। তো এই বিখ্যাত উক্তিটি যে দার্শনিকের, তিনি হলেন রেনে দেকার্তে। রেনে দেকার্তে কি একজন ফরাসি দার্শনিক, ফরাসি দার্শনিক রেনে দেকার্তে। নেক্সট ইজ ইউএনডিপি, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনডিপির সদর দপ্তর আছে নিউ ইয়র্ক সিটিতে। ভারতের কোন রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? কেউ ধরো কোনো রাজ্যের রাজ্যপাল হতে চায়, তো রাজ্যপাল হওয়ার জন্য তার ন্যূনতম বয়স কত প্রয়োজন হবে? 35 ইয়ার্স, 35 বছর বয়স। ভিক্টোরিয়া মেমোরিয়াল এই ঐতিহাসিক স্থাপত্যের নকশা কার তৈরি? কলকাতাতে অবস্থিত আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এই বিখ্যাত ঐতিহাসিক কলকাতার শান, কলকাতার এই স্থাপত্যটির নকশা তৈরি করেছিলেন ব্রিটিশ ভারতে একজন আর্কিটেকচারার, যার নাম হচ্ছে উইলিয়াম এমারসন। অপশন ডি ইজ রাইট অ্যান্সার, উইলিয়াম এমারসন। সিমেন্টের প্রধান কাঁচামাল কোনটি? সিমেন্ট তৈরিতে কোনটি প্রধানত কাঁচামাল হিসাবে ইউজ করা হয়? সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল চুনাপাথর। হিমাবহ ও পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট গভীর ফাটলকে কি বলা হয়?
বার্কস্রুন্ড, ক্রেভাস, ফিয়র্ড এবং নুনাটাকাস। এর ভিতরে রাইট অ্যান্সার কি হবে? ছোটবেলায় ক্লাস 9-10 দিকে তোমরা পড়েছো বায়ু, হিমাবহ এবং নদীর কার্য। সেখানে হিমাবহের কার্য সম্পর্কে যখন আমরা পড়ি তখন এই জিনিসটা আসে। হিমাবহ এবং পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে বলা হয় বার্কস্রুন্ড। বার্কস্রুন্ড কি? বার্কস্রুন্ড দেখো এখানে একটা পর্বত গাত্র আছে এবং একটা হিমাবহ আছে, এদের মাঝখানের এই অংশটাকে আমরা সাধারণত বলি ফাটলকে, সাধারণত বলে থাকি আমরা কি, এটাকে বার্কস্রুন্ড বলা হয়। এটা হিমাবহ এবং পর্বত গাত্রের মাঝখানে থাকে। আচ্ছা, আর একটা হচ্ছে ক্রেভাস। ক্রেভাসটা কি হয়? হিমাবহের চলনের কারণে, হিমাবহ পৃষ্ঠের টানের কারণে খাঁজ কাটা এক ধরনের ফাটল দেখতে পাওয়া যায়, এটাকে ক্রেভাস বলা হয়ে থাকে। হ্যাঁ, ক্রেভাস ফাটল। অলরাইট ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, কারেন্ট অ্যাফেয়ার্স। আজকের ক্লাসটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। দুর্দান্ত কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে চর্চা করলাম। আশা করব ক্লাসটি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ক্লাসটি তোমার কেমন লাগে। আর এই প্রতিদিনের ক্লাসগুলো তোমাদের জন্য আমি তৈরি করে থাকি। অনেক টাইম লাগে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে করতে গেলে। সো তার জন্য অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবে না প্রতিটা ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে। TWS একাডেমি অ্যাপ এবং TWS একাডেমির অন্যান্য যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেখানে তোমার প্রিপারেশন কন্টিনিউ করো। ভালো থাকবে, টাটা, বাই।